আসসালামু আলাইকুম। সাম্য ন্যায় মানবিক মর্যাদার বাংলাদেশ চাই, বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। বহুল কাঙ্ক্ষিত সেই প্রত্যাশিত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই রাজনৈতিক দলের যেই সূচনা শুরু হলো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তো সেই এখন প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় নাগরিক পার্টিকে কেন ভোট দিবেন, কিংবা কেন আসলে তারা ভিন্ন, কিংবা তাদের মধ্যে আসলে ভিন্নতা কি, কেনই বা তাদেরকে আপনারা সমর্থন করবেন, ভোট দিবেন। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে কেন আমরা এই নতুন পার্টিকে সমর্থন করব কিংবা নির্বাচনে তাদেরকে নির্বাচিত করব। এখানে একটা বিষয় দেখেন, বাংলাদেশের ইতিহাসে যেই রাজনীতিটা আমাদের চোখের সামনে এখনো আছে, যেই রাজনৈতিক সিস্টেমটা বিদ্যমান আছে, এই রাজনীতিতে টোটাল 71 থেকে শুরু করে 24 2024 পর্যন্ত প্রত্যেকটা দল, যে কয়টা দল রাষ্ট্র ক্ষমতায় ছিল কিংবা বিপরীত অবস্থানে ছিল, মাঠে ছিল, সংসদে ছিল, তো প্রত্যেকের ফেইলিওর আছে। একেবারে টপ টু বটম মনে করেন কিছু 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 ভালো কাজ, তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়ার যেই শাসনামলটা, সেইটাকে আমরা মোটামুটিভাবে গ্রহণযোগ্য বলি, এবং সেইটাই এ যাবৎকালের শুধুমাত্র একটা ভালো এক্সাম্পল যদি হয়, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়ার যেই রাজনীতিটা, সেইটাই আসলে গ্রহণযোগ্য। এর বাইরে টোটালি ফেলিওর, প্রত্যেকটা রাজনৈতিক দলের ফেলিওর আছে। সেটা তাদের মনে করেন যে ব্যক্তি স্বার্থ হোক, কিংবা তাদের এই যে নানান অন্যায়, দুর্নীতি, ক্ষমতার এম্পাওয়ারটাকে আসলে ম্যানিপুলেট করা, ক্ষমতা ধরে রাখা, ক্ষমতার একটা দীর্ঘস্থায়ী বন্দোবস্ত তৈরি করা। তো এর মধ্য দিয়েই আসলে এই 53 বছরের রাজনীতিটা গেছে। তো যার ফলশ্রুতিতে আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষের যে স্বাধীন সার্বভৌম, তার যে মৌলিক অধিকার, সেই অধিকারটা, বাংলাদেশের একটা নাগরিক হয়ে বেঁচে থাকার যেই বেসিক কিছু মৌলিক অধিকার, সেই অধিকারটা পর্যন্ত বাংলাদেশের মানুষ সেই কাঙ্ক্ষিত অর্থে আসলে ভোগ করতে পারে নাই। অধিকাংশ মানুষই ভোগ করছে, সেটা তার নিজের স্বার্থে, অন্যের স্বার্থকে সে লুণ্ঠন করে নিজের স্বার্থকে ভারী করেছে। সেটা হলো পলিটিশিয়ান কিংবা ক্ষমতাধর যে সমস্ত লোকগুলো ছিল, সেটা তো আসলে সমতার ভিত্তিতে কোনো রাষ্ট্র না। তো সেই জায়গা থেকে এই রাষ্ট্রের সে কাঙ্ক্ষিত কোনো লক্ষ্য, আসলে পিপলসের হয়ে যে রাজনীতি, পিপলসের জন্য যে দেশ, জনগণের জন্যই যে রাষ্ট্র, সেইটা আসলে হয়ে ওঠে নাই কোনো মতেই, আসলে সেইটার প্রতিফলন ঘটে নাই। তো তারই ধারাবাহিকতায় এই 24-এর সেই রক্তক্ষয়ী একটি গণ অভ্যুত্থান ঘটে গেছে। এটাই সেই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা, স্পিরিটটা ছিল যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বাংলাদেশের 53 বছরের রাজনীতিতে অনেক ধরনের ভুল আছে, অনেক ধরনের সমস্যা আছে, সেই সমস্যাটাকে বাদ দিয়ে, পিছনে ফেলে নতুনভাবে আবার শুরু করা, যেমনটা শুরু করার কথা ছিল 1971 সালের 71-এর যেই আসলে এটা আপনার ঘোষণাপত্রটা, সেই ঘোষণাপত্রটা অনুযায়ী আসলে দেশ চলার কথা ছিল, কিন্তু সেটা ভাগ্যক্রমে আসলে সেটাকে আপনার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। তারপর বাকশালের পরে নানান ধরনের ঘটনায় আজকের এই মনে করেন যে সর্বশেষ স্বৈর শাসক হয়ে ওঠা যে শেখ হাসিনার সেই নির্মম 16টা বছর কেটে গেছে। তো তারপরে এখন এই নতুন রাজনৈতিক দলকে আপনি কেন আসলে পছন্দ করবেন, কেন এই রাজনৈতিক নতুন দলকে সাপোর্ট করবেন? অবশ্যই করবেন। কেন করবেন আমি বলছি। তারা বলতেছে তাদের যেই মোটামুটি একটা ঘোষণাপত্র, যদিও এটা চূড়ান্ত না, তবে যেটা বোঝা যায় যে আসলে সেকেন্ড রিপাবলিক, এখানে একটা বিষয় একটু ভালো করে খেয়াল করবেন যে সেকেন্ড রিপাবলিক, তার মানে ফার্স্ট রিপাবলিক ছিল 71, যে প্রথম যে সংবিধান 1972 সালের কনস্টিটিউশন, সেটা ছিল ফার্স্ট রিপাবলিক। তো সেই ফার্স্ট রিপাবলিক আসলে বাংলাদেশের কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসলে বাংলাদেশের জনগণকে দিতে পারে নাই, ব্যর্থ, টোটালি কলাপস, টোটালি তারা ফেইলিওর। আমি বলবো যে টোটালি সংবিধান থেকে শুরু করে শাসন ব্যবস্থা টোটালি ফেইলিওর। তো যার জন্য বলা হচ্ছে সেকেন্ড রিপাবলিক। সেকেন্ড রিপাবলিক মানে হচ্ছে কি, একটা নতুন কনস্টিটিউশন, অর্থাৎ
বাংলাদেশ কিন্তু এখন সেই 71 সালের জামানায় নাই, বাংলাদেশ এখন 2025 সালের জামানায়। অতএব এই 25 সালে দেশের বিশ্বে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসছে, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের সিস্টেমের পরিবর্তন হয়েছে, ডেভেলপ হয়েছে, মানুষের মানসিক পরিবর্তন ঘটছে। তো সেই জায়গা থেকে সেই সংবিধানটা এখন পর্যন্ত সেই 72 সালের সংবিধান রয়ে গেছে। তো সেই সংবিধান যেহেতু আমাদের কাঙ্ক্ষিত কোনো স্বপ্ন, কোনো আশা ভরসা তারা আসলে সেই সংবিধান দিতে পারে নাই, রাষ্ট্রের কোনো রাজনৈতিক দল দিতে পারে নাই, সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেকেন্ড রিপাবলিক করার একটা প্রত্যাশা তারা করছেন। আবার দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি, না ভারতপন্থী না পাকিস্তানপন্থী, অথবা এখানে শুধুমাত্র দুইটা দেশের কথা বলা হয়েছে। তো আমি মনে করি যে এটা আসলে কোনো কান্ট্রির প্রতি না, কিংবা কোনো কান্ট্রির সহায়তায় বাংলাদেশের রাজনীতি চলবে, সে ক্ষমতায় যাবে, সে ক্ষমতা প্রয়োগ করবে, সে রাষ্ট্র ক্ষমতা দখল করবে কোনো কান্ট্রির সহযোগিতায়, বাংলাদেশের বাইরের এনি কান্ট্রি, এইরকম কোনো কান্ট্রির সহযোগিতায় বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না, কোনো ক্ষমতাও চলবে না। যেমনটা আমরা দেখেছি, এই কথাগুলো বলার কারণ আছে। কারণ হলো যে এই সেই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে কোনো না কোনোভাবে অন্য রাষ্ট্রের একটা সহযোগিতা বাংলাদেশে ছিল রাজনৈতিক দলগুলোর পিছনে, এবং সেই সর্বশেষ যেটা আমরা দেখেছি, এটা একেবারে দিনের আলোর মতো সত্য প্রমাণিত যে শেখ হাসিনাকে এই 16টা বছর ক্ষমতায় থাকার, সে যে এই জোরপূর্বক মানুষকে গুম খুন হত্যা করে যে ক্ষমতায় থাকছে, তার একটা অন্যতম সাপোর্ট ছিল ইন্ডিয়া। তো সেই জায়গা থেকে বলা হচ্ছে যে এখন এই কারো উপরে ভর করে, কারো সহযোগিতায় বাংলাদেশে কোনো রাজনীতি এই নতুন দল চায় না। তার মানে হচ্ছে কি, যে বাংলাদেশ তার নিজের যে শক্তি, সামর্থ্য, সার্বভৌমত্ব, সেইটা নিয়ে তারা আসলে নতুন বাংলাদেশকে দেখতে চায়। যে এই বাংলাদেশে আপনার বৈশ্বিক যে আপনার গ্লোবাল যে পলিটিক্স, সেই গ্লোবাল পলিটিক্সে কার সাথে কি সম্পর্ক হবে সেটা হলো ভিন্ন জিনিস, কিন্তু রাজনীতিতে বাংলাদেশের কে ক্ষমতায় যাবে, কার অর্ডারে, কার সহযোগিতায়, সেটা শুধুমাত্র বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। এনি আদার কান্ট্রি, কোনো কান্ট্রি, ভারত না, পাকিস্তান না, চীন না, রাশিয়া না, কেউ না, আমেরিকাও না, কেউ আসলে এখানে কোনো ধরনের করতে পারবে না, সেই কথাটাই পরিষ্কার বলা হয়েছে। তাহলে আবার বলা হচ্ছে যে একটা গণপরিষদ নির্বাচন। আপনি দেখেন এই গণপরিষদ নির্বাচনের গুরুত্বটা কেন? গণপরিষদের নির্বাচনের গুরুত্বটা এ কারণেই, আপনি যখন মনে করেন যে বর্তমান বিদ্যমান যে কাঠামো আছে, সেই বিদ্যমান যে সাংবিধানিক যে সিস্টেম, যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আপনি 2/3 মেজরিটি যারা পাবে তারা হচ্ছে সরকার গঠন করবে। তো সেই 2/3 মেজরিটির বলে আপনি তো আসলে 2/3 মেজরিটিতে আপনি কত পার্সেন্ট ভোট পাবেন? বড় জোর একটা রাজনৈতিক দল আসলে বড় জোর 30%, 40% ভোট পায়, বড় জোর। শতভাগের মধ্যে একটা দল ক্ষমতায় যেতে 30 থেকে 40% ভোট পায়। ধরলাম 40%ই ধরলাম, বাকি 60% জনগণ আসলে ওই দলটাকে সমর্থন করে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি 40% অথবা 30% সমর্থন নিয়ে আপনি পার্লামেন্টে গিয়া আপনি একটা সংবিধান সংস্কার বলেন, বলেন, যা যা ইত্যাদি ইত্যাদি বলেন, সেটা করবেন। তাহলে আপনার তো 40% জনগণ কি দেশের জনগণ, নাকি বাকি 60% জনগণের কি কোনো মূল্য নাই? আপনি মূল্য দিচ্ছেন না, তাহলে আপনি সেই কাজটা করতে পারেন না। আপনি কি পারেন? যে লিগালি আপনি যেটা পারেন, যে আপনি সেই একটা সেই 2/3 মেজরিটি নিয়ে আপনি পারেন যে আইন প্রণয়ন করতে, বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করতে পারেন। সংবিধানের কোনো ধারা আপনি যদি পরিবর্তন করতে চান, সেটার একেবারে লিগ্যাল বৈধতা যদি থাকে, সেটা হচ্ছে হয় গণভোট, না হলে আপনার একটা হচ্ছে কি বলে এটাকে, আপনার গণভোটে যেতে হবে, অথবা গণপরিষদ নির্বাচন। যেমন গণপরিষদ নির্বাচন হলে কি হবে, ওই গণপরিষদ নির্বাচনে যতজন প্রতিনিধি থাকবে, আমি মনে করি সেটা সেই টোটাল 100% ভোটার প্রতিনিধি সেখানে থাকবে, তাদের মতামতের ভিত্তিতে আপনি সংবিধান সংশোধন বলেন, পুনর্লেখন বলেন, সেটা করতে পারবেন, লিগ্যাল বৈধতা যদি আমি দেখি। আর ওই যে 2/3 মেজরিটির যে শক্তিটা, 2/3 মেজরিটির যে বয়ান, ওটা আসলে একেবারে মানুষকে ধোকা দেওয়া একটা ধোকাবাজি। আপনি আপনার সমর্থন আছে 40%, তা বাকি বাংলাদেশের সেই 60% মানুষকে আপনি কোনো গ্রাহ্যই করলেন না, মূল্যই দিলেন না। সেই বাকি 60% ভোটারের যে চাহিদা, সেটা কি আপনার সাথে মিল আছে? নাই তো। তার কারণ হচ্ছে কি,
এজন্যই গণপরিষদ নির্বাচন। তো সেইটা যেহেতু এই নতুন দল চাচ্ছে যে সকলের মতামত নিয়ে একটা সংবিধান হবে, যেই ৭২-এর সংবিধান নানানভাবে প্রশ্নবিদ্ধ, সত্যিকার অর্থে এই ৭২-এর সংবিধান আসলে বাংলাদেশকে সেই সঠিক যে মুক্ত গণতন্ত্র সেটা আসলে দেয় নাই, বিধায় তারা একটা নতুন যে কনস্টিটিউশন চাচ্ছে এবং গণপরিষদ নির্বাচন চাচ্ছে। এইটাই হচ্ছে তাদের ভিন্নতা, যেইটার বিপরীতে বিদ্যমান যে অন্যান্য রাজনৈতিক দলগুলো দেখেন, তাদের কিন্তু একটা ক্ষমতা কেন্দ্রিক একটা বয়ান আছে, তাদের ক্ষমতা কেন্দ্রিক একটা প্রত্যাশা আছে। অবশ্যই তারা ইতিমধ্যে ক্ষমতায় গেছে, নানান সময় নানানভাবে তারা আসলে ক্ষমতায় থেকেছে, তারা যে জনগণের জন্য কি করছে সেটা কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন। তো সেই জায়গা থেকে এই নতুন যেই আকাঙ্ক্ষা, নতুন যেই প্রত্যাশা নিয়ে যেই সমস্ত যদি একটা সুন্দর নতুন একটা বর্তমান বিদ্যমান দেশের পরিস্থিতি অনুযায়ী একটা সংবিধান হবে, এবং সেই অনুযায়ী দেশ চলবে, দেশের বর্তমান রাজনীতি অর্থনীতি সব কিছু নতুনভাবে শুরু করা, তার মানে কি নতুনভাবে শুরু করার যে উদ্যোগটা তারা নিচ্ছে, আমি মনে করি এজন্যই তাদেরকে সাপোর্ট করা উচিত। যেহেতু আমাদের এখানে শুধুমাত্র এই নতুন দল ব্যতীত যারা আছে বিদ্যমান, বিএনপি বলেন, জামায়াত বলেন, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে বাম গণতান্ত্রিক যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, তো তারা তাদের অবস্থান তো আমরা জানি কম বেশি। তো সেই নতুন হিসেবে এই নতুন রাজনৈতিক দলকে অন্তত আপনাদেরকে এই সুযোগটা আসলে করে দেওয়া উচিত, যে তারা যেহেতু একটা সম্ভাবনার কথা বলছে এবং তারা যদি এই সৎ মনোভাব এবং তাদের সততা, তারা আসলে যত পরিমাণ সৎ থাকতে পারবেন, আমি আশা করি তারা আসলে সেই সততা যদি ধরে রাখতে পারেন, জনগণ তাদেরকে সমর্থন করবেন। এবং আমরা মনে করি যে অন্তত তাদেরকে দিয়ে আমরা অবশ্য দেখতে পারি, আমরা কিন্তু ৫৩ বছর বিভিন্ন দলকে সমর্থন করে আমরা দেখেছি, সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাই নাই। যেহেতু এরা নতুন, এদের একটা নতুন সম্ভাবনা আমাদের সামনে আসলে আসছে, তো সেই নতুন সম্ভাবনাকে আমরা যদি একটা সুযোগ দিয়ে দেখি, যে তারা যদি সেইটাকে ওভারকাম করতে পারে, সেই কথা যদি তারা রাখে, যে জনগণের চাহিদাকে যদি তারা পূরণ করতে পারে, আলহামদুলিল্লাহ, সেই সুযোগটা তাদের দেওয়া উচিত। যেহেতু তারা এত বড় একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা আসলেই তারা নতুন কিছু চায়, সেটা আমরা বুঝতে পারি এটা, এবং আমাদেরকে একটু বিবেচনা করা উচিত যে এরা আসলে নতুন কিছু চাচ্ছে। তো নতুন কিছু যখন চাচ্ছে, আমরা সেই সুযোগটা তাদেরকে অবশ্যই দিতে পারি, যে তারা তরুণ, আসলে তরুণদের একটা সেন্টিমেন্ট আছে, তারা যা মুখে বলবে তারা সেটা কাজে বাস্তবায়ন করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। এই গুণটা, এই গুণাবলীটা আসলে এই তরুণদের মধ্যে আছে। আপনি বিজ্ঞ পলিটিক্স বলেন, সিনিয়র রাজনীতিবিদ বলেন, তাদের আসলে তারা একটা আদর্শিক রাজনীতি করে। যেমন আদর্শিক রাজনীতি বলতে বিএনপি জিয়ার রাজনীতি করে, তারপর জামাত হচ্ছে তাদের একটা সেই ৭৪ সাল থেকে ৪৭ সাল থেকে শুরু করে যে জামাত, তাদের একটা ধর্মভিত্তিক একটা আদর্শ আছে। তো এখন বর্তমান যে নতুন রাজনৈতিক দল, তাদের আসলে কোনো ব্যক্তিকেন্দ্রিক আদর্শ না, কোনো ব্যক্তির আদর্শে তারা রাজনীতি করতে চায় না, কোনো ব্যক্তির গুণাবলীকে তারা রাজনীতি করতে চায় না। যেমন শেখ হাসিনার মুজিবের চেতনার রাজনীতি করছে। সে মুজিব তো মনে করেন যে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, তার বেটি এসেও দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন এদের রাজনীতি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক বিদ্যমান যেই সংকট আছে সেই সংকট উত্তরণের রাজনীতি। এখানে আসলে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির চরিত্রকে নিয়ে তারা রাজনীতি করবে না, নির্দিষ্ট কোনো ব্যক্তির আদর্শকেও তারা রাজনীতির সামনে নিয়ে আসবে না। তাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকের একজন কৃষকের এই সমস্যার সমাধানের রাজনীতি, কালকে বাজারে ঊর্ধ্বগতি সেই সমস্যার রাজনীতি, হ্যাঁ, তারপর বিভিন্ন রকমের ছিনতাই চুরি ডাকাতি, এই ধরনের অর্থ লুটপাট হবে না। একটা মনে করেন যে বৈষম্যহীন একটা অর্থনীতি হবে। যেমন যে আপনার ওই যে বসুন্ধরা, বারিধারা, ধানমন্ডি এলাকায় যারা থাকেন, আবার ধরেন যে ওই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রংপুরে, কুড়িগ্রামে যারা থাকেন, তো তাদের যে একটা আর্থিক যে ভারসাম্য, সেই ভারসাম্যটা একটা সমান জায়গায় আসবে, যাতে প্রত্যেকটা মানুষ তার আসলে তার আর্থিক আয় কিংবা তার যে মাথাপিছু আয়টা, সেটা যেন মোটামুটি একটা সাম্যর ভিতরে আসে, হ্যাঁ, এখানে কোনো বৈষম্য না থাকে, সেই ধরনের একটা প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছে। সেহেতু তারা যখন এই আশা দেখাচ্ছে, সেই আশাটাকে আমি মনে করি অ্যাড্রেস করা উচিত, এবং সেই আশার ভিত্তিতে তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত অন্তত, যে এই সুযোগটা আসলে তারা যে কথাগুলো বলছে, যে প্রতিশ্রুতি তারা দিচ্ছে, সেই প্রতিশ্রুতি যদি তারা পালন করতে পারে, আলহামদুলিল্লাহ,
না পারলে আমরা ভিন্ন কিছু ভাববো। অন্তত আমরা বিদ্যমান যে সমস্ত পুরানো রাজনৈতিক দল, তারা তো বারবার তারা মানুষের আশাকে আসলে তারা আশা দিয়েছেন, কিন্তু সেই আশা তারা একেবারেই বরখেলাপ করেছেন, ওয়াদা দিয়েছেন, সেই আমানতের খেয়ানত তারা করেছেন। এখন এরা যেহেতু নতুন আসছে, এদের প্রতিশ্রুতিকেও আমরা দেখতে চাই, বুঝতে চাই, বিশ্বাস করতে চাই যে আসলে তারা কি করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।